নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিক নামক মহামারীর জন্ম দিয়েছে মহান বিজ্ঞানী হিপারকাস। তো আর ত্রিকোণমিতি জানতে হলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। দাদা পিথাগোরাসের উপপাদ্য। আর দাদা কেন বলছি, কারণ পিথাগোরাস গণিতের সকল শাখায় বিচরণ করেছে, আর এই কারণে তাকে আমি দাদা বলেই ডাকি। তো এখানে পিথাগোরাস একটা কথা বলে গেছে যে সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি দুইটাকে বর্গ করে যোগ করলে অতিভুজের বর্গের সমান হবে। অর্থাৎ এটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, আর এই অতিভুজ এ সি এটা হবে অতিভুজ। অতিভুজ কেন হবে? কারণ হচ্ছে এই যে এটা সমকোণ, আমি আগে বলছি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ, এই সমকোণ এর বিপরীত যেই বাহুটা থাকবে, সমকোণ এর বিপরীতে যে বাহুটা থাকবে তার নাম হবে অতিভুজ। আর বিজ্ঞানী দাদা পিথাগোরাস এই তিনটা বাহুকে তিনটা নাম দিছে। একটা এই যে 90 ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা থাকবে তার নাম হবে অতিভুজ, আর বাকি যে দুইটা বাহু আছে এইটা আর এইটা, এই দুইটা বাহুর নাম হবে, একটা নাম হবে লম্ব, একটা নাম হবে ভূমি। তো লম্ব আর ভূমি আমি কিভাবে চিনবো? এই যে দেখেন, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দুইটা কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আবার জিনিসটা কি? যে কোণের মান 90 ডিগ্রি এর থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এটা যদি হয় সমকোণ, এটা যদি হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা এই দুইটা অবশ্যই কি হবে? 90 ডিগ্রি এর চেয়ে ছোট হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সে একাই যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইজনের সমষ্টি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে যদি দুইজনের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে এইটা আর এটা দুইটা দুইটা কোণ কি হবে? 90 ডিগ্রি চেয়ে অবশ্যই ছোট হবে। আর যদি ছোট হয় তাহলে এটা এইটা এই দুইটাকে বলা হবে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণটাকে আমি কি বিবেচনা করলাম? যে কোনো একটা, এখানে এখানে আমি এই সূক্ষ্মকোণটাকে বিবেচনা করলাম হচ্ছে থিটা। এই কোণের নাম দিলাম, নামটা হচ্ছে থিটা। আর এই যে থিটা, এই থিটা এর বিপরীত বাহু, থিটা এর বিপরীতে যে বাহুটা থাকবে, এই যে সোজাসুজি বিপরীতে যে বাহুটা থাকবে এই বাহুটার নাম হবে লম্ব। আর বাকি যে একটা বাহু থাকে চোখ বন্ধ করে তার নাম দিয়ে দিব হচ্ছে ভূমি। এখন এটাও তো সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তাহলে এইখানে আমি থিটা দিলাম, এখানেও তো অবশ্যই থিটা দিতে পারতাম। এইখানে যদি থিটা দেই, এখানে যদি থিটা দেই, তখন এই যে থিটার বিপরীতে এই বাহুটা থাকবে, আর তখন এই বাহুটার নাম হয়ে যাবে লম্ব, আর এই যে এই বাহুটার নাম হবে ভূমি। আবারও বলছি, যদি এই ত্রিভুজটা যদি না জানি তাহলে ত্রিকোণমিতি বুঝতে পারবো না, আর এটা যদি বুঝতে পারি তাহলে ত্রিকোণমিতি খুবই 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 সহজ। তো আবারও বলতেছি যে যে কোনো একটা সূক্ষ্মকোণ যদি আমি নেই, আর সূক্ষ্মকোণ এটা বললাম থিটা, আর থিটা এর বিপরীত বাহুটা, থিটা এর বিপরীতে যেই বাহুটা থাকবে, এই দেখেন সোজাসুজি এই বাহুটা যে থাকবে এটার নাম হবে লম্ব, আর অপর একটা বাহু থাকবে সেটাকে বলা হবে ভূমি। আর আগেই বলে নিছি 90 ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ। সারাক্ষণ সারা জীবন জনম জনম ভর এটা অতিভুজই থেকে যাবে। আর ভূমি আর লম্ব এই দুইটার সবসময় কি হবে? পরিবর্তন হবে। আর কি বেদে পরিবর্তন হবে? সেটা হচ্ছে এই যে থিটা সূক্ষ্মকোণ ভেদে পরিবর্তন হবে, কারণ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থাকে দুইটা। তাহলে আমি যদি এইটা সূক্ষ্মকোণ বিবেচনা করি তখন এইটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব। এটা এই সূক্ষ্মকোণ বিবেচনা করলে এটা হবে লম্ব, এই বাহুটা হবে লম্ব। আর যদি এটা সূক্ষ্মকোণ বিবেচনা করি তখন এই যে এই বাহুটা হবে লম্ব, আর অতিভুজ সবসময় এটাই থেকে যাবে। তো দাদা পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে কি বলেছিল? দাদা পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে এটাই বলেছিল যে অতি স্কয়ার, আমি অতিভুজটাকে সংক্ষেপে অতি লিখলাম, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা লিখছি কারণ কি? কারণ এটা একটু একটু পরে পরে যখন অঙ্ক করবো তখন অবশ্যই এই উপপাদ্যটা আমাদের লাগবে। তো ত্রিকোণমিতি আমাদের নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিটা আমাদের নতুন। আমরা যদি নতুন একটা দেশে যাই তাহলে নতুন দেশের অবশ্যই ওই দেশে যদি বিচরণ করতে হয় তাহলে ওই দেশের ভাষা শিখতে হবে। আর ওই দেশের ভাষা আমি ত্রিকোণমিতিকে এখানে আমি যে সাইন কস ট্যান কস কুসেক যেগুলো আছে এগুলোকে আমি ভাষা ওই ত্রিকোণমিতির ভাষা বলেই বিবেচনা করি। আর ভাষা
অবশ্যই শিখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে ত্রিকোণমিতি যদি ভাষা না জানি তাহলে ত্রিকোণমিতি পারবো না। তো ভাষা জানার জন্য আমি একটা গল্প, আমি আমার এক স্যারের কাছ থেকে একটা গল্প দিয়েই অবশ্য ভাষাগুলো মুখস্থ করছি এবং সূত্রগুলো মুখস্থ করেছিলাম। তো মুখস্থ বলতে কোনো ত্রিকোণমিতিতে মুখস্থ করার অত বেশি দরকার নাই, তারপরেও যেই যা মুখস্থ করতে হবে যেটুকু এটুকু আমি বলে দিব। তো এখানে আছে, লিখছি আমি কি, সাভানা, ললিতা, অঞ্জনা। আর এই গল্পের সাথে গল্পের মাধ্যমে আরও একটা জিনিস প্রকাশ পাবে, সেটা হচ্ছে মেয়েরা যে একটু চালাক হয় সেটা বোঝা যাবে। তো তিন বান্ধবী সাভানা, ললিতা, অঞ্জনা তিনজন কি করলো, কলিকাতার ভ্রমণে আসলো। কলিকাতা কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। কলিকাতা ভ্রমণে আসা কিছু টাকা পয়সা পাইছিল, মনে করেন তাদের বাড়িতে, তাদের আন্টির বাড়িতে কিছু টাকা পয়সা পাইছে, টাকা পয়সাগুলো নিয়ে কী করছে, বেগে বাংলাদেশে চলে আসছে। তো এখানে সাবানা, দেখেন সাবানা সাইন, সাবানার সাথে কার মিল আছে, সাইন, সাবানা সাইন মিল আছে। আবার ললিতা অঞ্জনা, লতে লম্ব, লতে লম্ব, ললিতাতে লম্বের সাথে মিল আছে, আবার অঞ্জনাতে অতিভুজের সাথে মিল আছে। তাহলে সাইন সমান সমান কি লিখতে পারি আমরা, সাইন সমান সমান লিখতে পারি হচ্ছে লম্ব, আর এই যে একটা দেন স্ল্যাশ চিহ্ন, এটা স্ল্যাশ চিহ্ন না, এটা হচ্ছে ভাগ চিহ্ন। ললিতা অঞ্জনা, ললিতাতে লম্ব, অঞ্জনাতে অতিভুজ, অর্থাৎ সাইন সমান সমান আমি কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। আবার কলিকাতা ভ্রমণে আসিয়া, কলিকাতা কস এর সাথে মিল আছে, তো আমি কি লিখতে পারি, কলিকাতা কস, ভ্রমণে মানে ভূমি, আসিয়া মানে হচ্ছে অতিভুজ, মিল আছে। পরে আবার কি বলেছি, টাকা লইয়া ভাগিল, টাকা টেন এর সাথে মিল আছে, টাকা টেন এর সাথে মিল আছে, এই কারণে টেন সমান সমান লিখতে পারি লইয়া মানে লম্ব, ভাগিল মানে ভূমি, টাকা লইয়া ভাগিল। তো দেখেন আমি কিভাবে এখানে সাইন আর থিটা কোনটা, এই যে থিটা, দেখেন সাইন থিটা, এই যে থিটা চিন্তা করছিলাম, এইটা হচ্ছে সাইন থিটা, অথবা এটা হচ্ছে থিটা হচ্ছে এইটা অথবা এটা। তো আমি কি করতে পারি, সাভানা ললিতা অঞ্জনা অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে লম্ব নিচে অতিভুজ, আর অতিভুজকে আমি আগেই বলছিলাম সংক্ষেপে অতি লিখছি, তাহলে লম্ব বাই অতিভুজ। আবার কলিকাতা সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি, কলিকাতা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর টাকা অর্থাৎ টেন সমান সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই, সরি এখানে ভূমি, অতিভুজ হবে না, এখানে হবে ভূমি। তো আমি তো তিনটা লিখছি, আর ত্রিকোণমিতি বলতে হলে অবশ্যই আমাদের 6টা অনুপাত লাগবে, 6টা নাম লাগবে, 6টা ভাষা লাগবে। তো ওই তিনটা কি হবে, বাকি তিনটা কি হবে, দেখেন আমি এই যে একটা কথা বলতেছি এখন, সাইনের উল্টা সবসময় হবে কোসেক, সাইনের উল্টা হবে কোসেক থিটা। সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ পা উপরে মাথা নিচে, যেরকম এখানে অতিভুজ নিচে ছিল, এটা কোথায় চলে যাবে, উপরে, আর মাথা অর্থাৎ লম্ব নিচে, লম্ব নিচে। এই যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, এটা যে বললাম, মানে সাইনের উল্টা কুসেক, এটা সারাক্ষণ ত্রিকোণমিতিতে সবসময় মনে রাখতে হবে, সাইনের উল্টা হচ্ছে কুসেক, অর্থাৎ পা উপরে মাথা নিচে, উল্টাই দিবা। আর উল্টানো কিভাবে হয়, দেখেন আমি যদি এখানে লিখি হচ্ছে 2, আর যে কোনো সংখ্যা, শুধু 2 না, যে কোনো সংখ্যার নিচে মনে মনে এক মানে কি, এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, আর এক দিয়ে যদি যে কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ওইটাই থাকে। আর এটাকে যদি আমি উল্টায় দিই, অর্থাৎ একটাকে নিচে আছে এটাকে যদি উপরে দেই তখন হয়ে যাবে এটা, অর্থাৎ যদি উল্টায় দেই তাহলে এই যে নিচে যে এক আছে এটা হয়ে যাবে উপরে, আর এই যে উপরে দুইটা নিচে, ঠিক এরকম ভাবে উল্টায় দিলে লম্ব নিচে, অতিভুজটা উপরে। তো কজের উল্টা হচ্ছে সেক থিটা, কজের উল্টা সেক থিটা। তো এরকম ভাবে এটা হবে উপরে অতিভুজ, আর নিচে হবে ভূমি। আর ট্যানের উল্টা সবসময় হবে কট, সেটা হবে, এখানে আছে ভূমি, ভূমিটা নিচে আছে, উপরে চলে যাবে লম্বটা নিচে। তো এই যে এই 6টা জিনিস যদি জানি তাহলে ত্রিকোণমিতি মোটামুটি সহজ হয়ে গেছে। আবার আর 3টা সূত্র জানতে হবে, সেই 3টা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। আগেই বলছিলাম যে ত্রিকোণমিতিতে মুখস্থ করতে হবে না, তেমন কিছু মুখস্থ করতে হবে না, শুধু এই যে এই 3টা জিনিস, এই 3টা সূত্র কি করতে হবে, এখন আপাতত মুখস্থ করতে হবে। আর যদি মুখস্থ না করতে চান তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো এই 3টা সূত্রের উপরে কিভাবে আসলো। আর এই 3টা সূত্র মূলত কিছুই না, এই 3টা সূত্র আসছে হচ্ছে এই যে পিথাগোরাসের উপপাদ্য, এখান থেকে। যদি মুখস্থ করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি এই যে এই 3টা সূত্র এরকমভাবে এই যে এই গল্পের মতো করেই প্রমাণ করে দেখাই দিব কিভাবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 হয়।
তো ত্রিকোণমিতি যদি জানতে হয় তাহলে আর দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র হচ্ছে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। একটু আগে আমি বলছিলাম tan এর উল্টা কি, cot। আমি সবসময় বলছিলাম, আগে বলে নিয়েছিলাম যে সবসময় মনে রাখতে হবে এই যে উল্টা কথাটা যে বলছি, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, tan এর উল্টা cot, এটা সবসময় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো যদি মাথায় রাখি tan এর উল্টা হচ্ছে কি বলছিলাম, cot, তাহলে tan এখানে sin বাই cos, তাহলে cot থিটা সমান সমান কি হবে, উল্টা বলছিলাম পা উপরে মাথা নিচে, অর্থাৎ cosটা উপরে সাইনটা নিচে। এটাও মুখস্থ করা দরকার নাই, কারণ হচ্ছে এখানে যদি আমি tan এই যে লম্ব অতিভুজ ভূমি এগুলোর মান যদি এখানে বসাই দেই, এই যে এই যে সাইনের লম্ব বাই অতিভুজ, এই সাইনের পরিবর্তে যদি লম্ব বাই অতিভুজ আর cos এর পরিবর্তে যদি ভূমি বাই অতিভুজ বসাই দেই, তাহলে অবশ্যই কি এই যে tan এর লম্ব বাই ভূমি এই মানটা চলে আসবে। এটাও প্রমাণ করা যায়, মুখস্থ করতে হবে না। তো প্রমাণ দেখেন sin সমান সমান কি, লম্ব বাই ভূমি। tan সমান সমান আমি লিখতে পারি sin বাই cos, আর sin সমান সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ভাগ হচ্ছে cos সমান সমান আমি লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখেন, tan sin বাই cos ছিল, sin বাই cos, আচ্ছা আবার লিখে নিই sin থিটা বাই cos থিটা। sin থিটা সমান সমান কি ছিল, লম্ব বাই অতি, আর cos থিটা সমান সমান ছিল কলিকাতা ভ্রমণে আসিয়া, অর্থাৎ ভূমি বাই অতি। এখন উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে কখনো ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায় না, কি করতে হয়, উল্টা গুণ করতে হয়। তো আমি উপরেটাকে কি করলাম, লম্ব বাই অতি গুণ করে দিলাম হচ্ছে নিচেটা গুণ করলে কি হবে, আবারও পা উপরে মাথা নিচে, অর্থাৎ অতিভুজটা উপরে ভূমিটা নিচে। এখন এই অতি কাটা উপরে হচ্ছে লম্ব, আগে এখানে হচ্ছে ভূমি, আর লম্ব বাই ভূমি সমান সমান কি, tan। এই যে এই পাশে আমরা লিখছিলাম tan সমান সমান কি, লম্ব বাই ভূমি। তো এখানে পেয়ে গেছি tan সমান সমান লম্ব বাই ভূমি। ঠিক একই রকম ভাবে তোমরা নিজেরাই cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা এটা প্রমাণ করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবে। আর যেহেতু 2-3 ঘন্টা খরচ করে একটা ভিডিও বানানো হয়, সেহেতু 2 সেকেন্ড খরচ করে কি তোমরা 2 ন্যানো সেকেন্ড খরচ করে কি সাবস্ক্রাইব আইকন একটা ক্লিক করতে পারবে না? যদি ভালো লাগে তো করতে পারো।